প্রথম রুব্রিক্স নিয়েছি ক্লাইম্বিং ডিজায়ার টু, ক্লাইম্বিং ডিজায়ার টু। হ্যাঁ, আমি মেডিসিন সহ দিয়ে দিচ্ছি। তারপরে নিলাম ডেলিরিয়াম রেস্টলেস, ডেলিরিয়াম রেস্টলেস। তারপরে নিলাম ডেলুশন সিজড অ্যাজিব, ডেলুশন সিজ অ্যাজিব। তারপরে নিলাম একজন যেমন বলছেন যে উনি বলেই ফেলতেছিলেন, হ্যাঁ, যে সে নিজে মনস্থির করতে পারছে না কি করবে, যেন এক জায়গায় আটকে গেছে, তিনি চলে গেছেন, খালি রুব্রিক্সটা বলে দিলেই উনি কিন্তু অনেকখানি আগিয়ে যেতেন। ডেলুশন সিজড অ্যাজিব। এরপরে রুব্রিক্সটা হচ্ছে ফেয়ার বিট্রেট অফ বিইং। তারপরে ফেয়ার পারসুট অফ, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্রপিং অ্যাজিব ডার্কিন। তারপরে আমরা নিয়েছি রেস্টলেসনেস ড্রাইভিং টু, অনেক মেডিসিন আছে, ঠিক আছে। আর তারপরে আরেকটা কাছাকাছি রুব্রিক্স, এটা সরাসরি নেওয়া যায় না, গ্রিড ক্রুপিডিটি গ্রপসিং গ্রিডিলি উইথ বোথ হ্যান্ডস এনিথিং অফার্ড হিম, ঠিক আছে। এরকম অনেকগুলা রুব্রিক্স নেওয়া যায়। তো যেহেতু শেখানো আমার উদ্দেশ্য, এই কারণে আমি অনেকগুলা রুব্রিক্স নিয়ে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি। এমনি 2-3টা রুব্রিক্স নিলেই এই মেডিসিন এই কেসটা সলভ করা সম্ভব। তো আমরা করি কি, আমরা রুব্রিক্স মুখস্থ করে কেস সলিউশন করার চেষ্টা করি, কিন্তু বিষয়টা এরকম না। রুব্রিক্স মুখস্থ করলাম, রুগীর ভাষার সাথে মিলে গেল, আমরা রুব্রিক্স নিয়ে নিলাম, অ্যানালাইসিস করলাম, মেডিসিন সিলেকশন করলাম, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের রুব্রিক্স নেওয়ার আগে রুব্রিক্সের সূক্ষ্ম অর্থ, একদম শ্যাডেল মিনিং, সেটা আপনাকে বুঝতে হবে। রুগীর মধ্যে কোন লক্ষণ দেখা দিলে, রুগীর মধ্যে কোন বিষয়ে সে প্রায়োরিটি দিলে কোন রুব্রিক্স নিতে হবে, সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো যাক, প্রথম যে রুব্রিক্সটা ছিল, যেটা আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি, ক্লাইম্বিং ডিজায়ার টু। হ্যাঁ, ক্লাইম্বিং ডিজায়ার টু। তো এই রুব্রিক্সটার অর্থ কি? এই রুব্রিক্সটার অর্থ হচ্ছে সে ক্লাইম মানে কি? উপরে উঠতে চাই স্যার। উপরে উঠতে চাই, আরো উপরে উঠতে চাওয়ার ইচ্ছা। আমি এখন উপরেই আছি, আমি আরো উপরে উঠতে চাই, তাই না? তাহলে ক্লাইম ডিজায়ার হলো উপরে উঠতে চাওয়া। এটা কিন্তু ইন জেনারেল লেম্যান ল্যাঙ্গুয়েজ। এটাকে যদি আমরা একটু ডিপ ভাবে যদি চিন্তা করি, সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে এর অর্থ হলো উপরে উঠতে চাওয়া মানে কি? উন্নতি হওয়া, তাই না? তুমি আরো উপরে উঠো, দোয়া করি বাবা তুমি অনেক বড় হও, আরো উপরে উঠো, তাই না? তো এটা হলো উন্নতি, উন্নতি উন্নতি করতে চাওয়া। ক্লাইম ডিজায়ার মানে হচ্ছে উন্নতি করতে চাওয়া, ঠিক আছে। যেমন ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠানে একজন ক্লার্ক ধীরে ধীরে হেড ক্লার্ক হলো, তারপরে ম্যানেজার হলো, তো আমরা কি বলি যে তার উন্নতি হচ্ছে, তাই না? আরো উপরে উঠছে, সে প্রমোশন পাচ্ছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা, ক্লাইম ডিজায়ার টু, প্রত্যেকটা ক্ষেত্রে তার যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে কি উন্নতি করা, উপরে উঠার আকাঙ্ক্ষা, এটা হলো ক্লাইম ডিজায়ার টু। বুঝতে পারছেন? তাহলে উপরে উঠার অর্থ হলো বর্তমান অবস্থা থেকে, বর্তমানে সে যে অবস্থায় আছে সেখান থেকে আরো উচ্চতর অবস্থানে পৌঁছানো, আরো উচ্চতর অবস্থানে পৌঁছানো। বর্তমানে আমি এই অবস্থায় আছি, সেখান থেকে আমি আরো উঁচুতে উঠলাম, আরো উচ্চতর অবস্থানে পৌঁছালাম। অর্থাৎ ব্যক্তির মধ্যে উন্নতি করার ইচ্ছা। ক্লাইম ডিজায়ার মানে ব্যক্তির মধ্যে, আমি যদি খুব সূক্ষ্ম লাইনে বলি, তাহলে ব্যক্তির মধ্যে উন্নতি করার ইচ্ছাটাই হচ্ছে ক্লাইম ডিজায়ার টু। তো এই রোগী কি বলতেছিল, আপনাদের কি মনে আছে? এই রোগী বারবার বলতেছিল, বেশ কয়েকবার বলছে যে স্যার আমি কিছু করতে পারতেছি না, আমি হোমিওপ্যাথিতে এগুতে চাই, জীবনে অনেক কিছু করতে চাই, বলছিল না? কি মনে আছে কালকের কেস, সেদিনের কেস? এই কথাই কিন্তু বলছিল।
আমি কিছু করতে চাই, আমি কিছু করতে পারতেছি না, আমি আরো উন্নতি করতে চাই। এই জন্য কি অনেক বই টই কিনছে, বিভিন্ন যেখান থেকে যা যা পায়, যেখান থেকে সাজেশন পাইছে কিনে এসে চেষ্টা করছে। তো এইখানে রুগী কি বলতেছিল যে আমি কিছু করতে চাই, এখন কিছু করতে পারছি না, কিন্তু আমি কিছু করতে চাই, হোমিওপ্যাথি নিয়ে এগোতে চাই, জীবনে কিছু করতে চাই। এই করতে চাওয়া মানে কি? করতে চাওয়া মানে কিন্তু আমি রাজা আছি, রাজা থেকে ভিখারি হয়ে যাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। বরং আমি ভিখারি আছি এখন, সেখান থেকে আমি রাজা হব। বর্তমান অবস্থা থেকে আমার অবস্থা আরো উচ্চ অবস্থায় আমি যে যাব, আরো ভালো অবস্থায় যাব। ঠিক আছে? এটা হলো ক্লাইম ডিজায়ার। এখন যারা আমার পুরনো স্টুডেন্ট আছেন, তাদের কাছে এই ভাবনাটার খুব কাছাকাছি একটা রুব্রিক্স মনে হবে, যেটা আমাদের প্রায় কনফিউশন তৈরি করতে পারে। কি রুব্রিক্স সেটা? কি? আরো অবস্থা, আমাকে আরো ভালো হতে হবে, ভিখারি আছি, আরো রাজা হতে হবে। কি হতে পারে? আমরা একটু শিখাইছিলাম, কার মনে স্যার আছে? অ্যাম্বিশন ইনক্রিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা একদম এক একটা আগুনের গোলা। মানে আপনারা, মানে আমি তো মাঝে মধ্যে এখন ক্লাস নিতেই ভয় পেয়ে যাই, আপনারা এত সুন্দর মনে রাখেন এবং পারেন। ধন্যবাদ। অ্যাম্বিশন ইনক্রিজ খুবই কাছাকাছি জিনিস। ক্লাইম ডিজায়ার মানে ক্লাইম্বিং ডিজায়ার টু, আর হচ্ছে অ্যাম্বিশন ইনক্রিজ খুবই কাছাকাছি, আমাদের খুব কনফিউশন হয়। কিন্তু এই দুটা রুব্রিক্স যদি একই অর্থে ব্যবহৃত হতো, একই সিমটমের উপরেই যদি এই দুটা রুব্রিক্স হতো, তাহলে ডেফিনেটলি, মানে একই কথার উপরে যদি হতো, তাহলে ডেফিনেটলি দুটা রুব্রিক্সে আলাদা আলাদা ভাবে দিত না। নিশ্চয়ই এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই দুটা রুব্রিক্স আসলেই আলাদা, আপনারা একটু ভালো করে বোঝেন। অ্যাম্বিশন বলতে কি বোঝায়? অ্যাম্বিশন বলতে বড় এবং গুরুত্বপূর্ণ নির্দিষ্ট লক্ষ্য বা তীব্র আকাঙ্ক্ষা। বড় এবং গুরুত্বপূর্ণ কোনো নির্দিষ্ট লক্ষ্য বা তীব্র আকাঙ্ক্ষা, যা পূরণ করা অতটা সহজ নয়, বরং কঠিন, এবং যার জন্য দীর্ঘদিন ধরে কঠোর প্রচেষ্টা চালাতে হয়, কঠোর প্রয়াস চালাতে হয়। এটা হলো অ্যাম্বিশন। অ্যাম্বিশনের মানে, অ্যাম্বিশন ইনক্রিজড হলো একটা ইচ্ছা কোনো একটা ফিল্ডে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পয়েন্ট করে রাখেন, একটা ফিল্ডে একটা ইচ্ছা, এটা হলো অ্যাম্বিশন ইনক্রিজড। আর ক্লাইম্বিং ডিজায়ার টু হচ্ছে উন্নতি করতে চাওয়া, তার সব ফিল্ডে যত কিছু আছে সব ফিল্ডে উন্নতি করতে চাওয়া। অ্যাম্বিশন ইনক্রিজ এমন ইচ্ছাকে বোঝায় যা পূরণ হওয়ার পর ব্যক্তি মনে করে যে তার লক্ষ্য পূরণ করে ফেলেছে, একটা কিছু পাইছি, হ্যাঁ হয়েছে, পারলাম, এই অনুভূতিটা তৈরি হয়। ঠিক আছে? অ্যাম্বিশন ইনক্রিজ কোনো একটা জিনিস বা কোনো একটা লক্ষ্য পূরণের বিষয়। যেমন আমি চাই সারা বাংলাদেশে আমার নাম হয়ে যাক, না সারা বিশ্বে আমার নাম হয়ে যাক। আমি হোমিওপ্যাথি করব, সারা বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চিনবে। যেরকম এলোপ্যাথি অনেক ডাক্তার আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন না, তাদেরকে এক নামেই প্রাণগোপাল শর্মা, প্রাণগোপাল দত্ত, সবাই এক নামে চেন। এরকম আমার নাম, এটা আমার অ্যাম্বিশন। বুঝতে পারছেন? সেরকম একজন স্টুডেন্ট, তার অ্যাম্বিশন হয়তো থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তাই না? আমরা জিজ্ঞাসা করি এইম, ওইটাই হলো অ্যাম্বিশন। সুতরাং অ্যাম্বিশন পূরণ করা কঠিন এবং প্রচুর পরিশ্রম করতে হয়। এখন কেউ যদি খুব সহজে তা হাসিল করে ফেলে, তাহলে সে তার অ্যাম্বিশন কেন্দ্রিক তীব্র আকাঙ্ক্ষা, মানে অ্যাম্বিশন ইনক্রিজ, যে অ্যাম্বিশন ডিজায়ার বা তার তীব্র আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু হলো না, মানে এই রুব্রিক্সের সাথে গেল না, যদি খুব সহজে হয়ে যায়। আবার মনে করেন কেউ বলল যে আমি আমার বাড়ির ছাদে উঠব, আমি আমার ছাদে যাব, তো এই কাজটা কিন্তু সে খুব সহজে করতে পারবে, সিঁড়ি বইবে, ধীরে ধীরে উঠে চলে গেল। সুতরাং ব্যক্তির এই ইচ্ছাকে, ধরেন যে আমি ছাদে উঠবো, এটাকে কিন্তু কেউ অ্যাম্বিশন ইনক্রিজ বলবে না, আপনিও বলবেন না, আমিও বলবো না। ভালো করে বুঝেন, ছাদে ওঠাকে কি আমরা অ্যাম্বিশন ইনক্রিজ বলবো? ডেফিনেটলি বলবো না। আমার ইচ্ছা হলো আমি ছাদে উঠবো, এটা কিন্তু না।
কিন্তু কেউ যদি বলে যে আমার একমাত্র ইচ্ছা হচ্ছে এভারেস্টের চূড়ায় ওঠা, আমি এভারেস্টের চূড়ায় উঠতে চাই, আমি এভারেস্টের চূড়ায় উঠবো, এটাকে কি বলবো? অ্যাম্বিশন, এটা অ্যাম্বিশন বলবো স্যার। এটা এটা হলো অ্যাম্বিশন, কারণ কাজটা কঠিন। এবং আপনি আলাউদ্দিন সাহেব, আপনি বলেন, আপনি যদি কালকে এভারেস্টের চূড়ায় উঠতে চান, আপনি কি উঠতে পারবেন? সম্ভব? আপনি কেওক্রাডং-এ কালকে যদি উঠতে চান, উঠতে পারবেন? ডেফিনিটলি সম্ভব না। আপনার কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। আপনি যদি খাড়া জায়গায় উঠেন, আপনার মাসল পুলিং হবে ফার্স্ট, তাই না? আপনি ব্যালেন্স রাখতে পারবেন না। তার মানে কি আপনাকে ওই ওঠার ক্লাইম্বিং যে প্রসেস, মানে এভারেস্টের চূড়ায় ওঠার যে প্রসেস, সেটা আপনাকে রপ্ত করতে হবে। ব্যাপক প্রস্তুতির দরকার। এইজন্য এভারেস্টের চূড়ায় ওঠাটা হচ্ছে একটা অ্যাম্বিশন, অ্যাম্বিশন ইনক্রিজড। আর বাড়ির ছাদে ওঠাটা কিন্তু অ্যাম্বিশন না। হ্যাঁ, যে অ্যাম্বিশন থাকে যে আমি একদিন এভারেস্টের চূড়ায় উঠবো, তার মনের মধ্যে কাজ করে, সবসময় কাজ করে যে আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আমি কি এই প্রস্তুতিতে চূড়ায় উঠতে পারবো কি পারবো না, শেষ পর্যন্ত আমি কি সফল হতে পারবো কি পারবো না, পতাকা হাতে আমি চূড়ায় বাংলাদেশের পতাকাটা রাখতে পারবো কি পারবো না, এইটা তার মনের মধ্যে কাজ করে। এবং যতক্ষণ না সে উঠছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রস্তুত করার কাজে নিয়োজিত রাখবে। তার দৃঢ় মানসিকতাই তাকে একটা সময় কাজে সফলতা এনে দিবে। এটাই হলো অ্যাম্বিশন ইনক্রিজ। বুঝতে পারছেন? আবার মনে করেন যে একজন গরিব ব্যক্তি, ভিখারি, সে মনে করলো যে আমি বিল গেটস বা এলেন মাস্কের থেকেও ধনী হব। সে মনে করলো যে আমি এলেন মাস্ক, এখন তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তাই না? তার থেকে আমি বেশি ধনী হব। তো এটা যদি সে চেষ্টা করে সর্বশক্তি দিয়ে, তাহলে কি হবে? যদি শুধু ইচ্ছাই থাকে যে আমি ধনী হব, তাহলে কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজ হবে না। কিন্তু যদি তার সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা অ্যাম্বিশন ইনক্রিজ নিতে পারি। হতে পারুক আর না পারুক তো পরের, কিন্তু তার ইচ্ছার জায়গাটা আছে ওইরকম। তো আমাদের এই রোগীর ক্ষেত্রে উপরের ইচ্ছাটা কিন্তু প্রবল অতটা নয়। ঠিক আছে, যে আপনি তাকে অ্যাম্বিশন ইনক্রিজড নিয়ে নেবেন। দেখেন, সে বলছে যে আমার করোনার সময় স্যার আপনার কিছু ক্লাস ভালো লেগেছে, এরপরে কিন্তু সে আমার ক্লাসে আসেনি, আমার যে ক্লাসে সে কখনোই আসেনি। এবং ধরেন যে সে অন্য দুই এক জায়গায় গেছে, সেগুলাতেও হয়তো অত প্রমিনেন্ট ভাবে 1-2 মাস হয়তো ক্লাস করছে বা তাদের ফলো করেছে এরকম, কিন্তু ওইরকম প্রমিনেন্ট ছিল না। তার মানে সে ওই লেভেলে অ্যাম্বিশন ইনক্রিজ আমি এতক্ষণ যে বুঝালাম সেই লেভেলে না, সে উপরে উঠতে চাচ্ছে, কিন্তু কি করে উঠবে, ইয়ে করবে, সেটা নিয়ে তার কোনো অ্যাম্বিশিয়াস ইয়ে ছিল না। ঠিক আছে, এই কারণে ওটা ক্লাইম ডিজায়ার নিলাম। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম, নাকি বুঝাতে পারিনি? বুঝতে পারছেন? পরের রুব্রিক্সটা হচ্ছে ডেলিরিয়াম রেস্টলেস। ডেলিরিয়াম রেস্টলেস মানে কি? এটা বোঝা যাচ্ছে যে এই রুব্রিক্সকে যদি আমরা অর্থ করি, তাহলে বোঝা যাবে যে কোনো কিছু অর্জনের জন্য সে অনেক বেশি অস্থির। বিশেষ করে এই রোগীটার আঙ্গিকে যদি আমরা চিন্তা করি, সে তার লক্ষ্য পূরণের জন্য শান্তশিষ্টভাবে কাজ করার বদলে এলোমেলোভাবে দৌড়ঝাঁপ করছে। একজন ব্যক্তি যদি শান্ত হয়, তবে সে জানে যে কখন কোন স্টেপটা নিতে হবে, কতটা স্টেপ ফেলতে হবে, কখন থামতে হবে, আবার কখন শুরু করতে হবে। যদি আপনি ঠান্ডা মাথায় থাকেন, তাহলে এটা আপনার মধ্যে কাজ করবে। মানে আপনার মস্তিষ্ক ঠান্ডা অবস্থায়, কুল ডাউন অবস্থায় মস্তিষ্ক জানে কখন কি করতে হবে। আর অস্থির ব্যক্তির মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না, এদিক ওদিক ছুটতে থাকে, মুভমেন্ট পুরাটাই হ্যাপাজার্ড থাকে। হ্যাঁ, এরকম ব্যক্তি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে না, বা কোনো সমস্যার সমাধান সে কোথায় গেলে পাবে, কি করলে হবে, সেটা বুঝতে পারে না। এই কারণে সে সব জায়গায় ছোটাছুটি করে, রেস্টলেসনেস হয়ে যায়। তো এই রুগীটা কি করছিল, এক ডাক্তারের কাছে, কলকাতাতে 2টা ডাক্তারের কাছে সে গেছে, এবং বিখ্যাত বড় ডাক্তার, নামকরা ডাক্তারের কাছে গেছে, ক্লাসিক্যাল সম্রাট, আবার এই আমাদের এই সিস্টেমেরও একজন খুব বড় নামকরা
ডাক্তারের পেছনে সে গেছে। কোনো একজনের কাছ থেকে আরাম পাচ্ছে না, এই দেখা যাচ্ছে যে আরাম হলো না, তখন আরেকজন বিখ্যাতর কাছে ছুটছে। বিখ্যাত ওয়ার্ডটা খেয়াল করবেন, নাম করা, আন করে কিন্তু কারো কাছে যায়নি। তাইলে দেশেও সে কাজ করেছে, বিদেশেও সে কাজ করছে, প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছে। তাহলে এই বিষয়টা তার এই যে মেন্টালি যে সে রেস্টলেসনেস, এটারই ফল। সে বুঝতে পারছে না যে কোন ডাক্তারের কাছে গেলে ভালো ট্রিটমেন্ট হবে কি হবে না। হ্যাঁ, এই যে যখন মানুষ তার মাইন্ডটা লাইনে চলা বাদ দিয়ে বেলাইনে চলে, আমরা বলি কি ডিরেলমেন্ট, ডিরেলমেন্ট। হ্যাঁ, আমরা এটা বলি, যদিও ওয়ার্ডটা ঠিক না, তারপরে বোঝানোর জন্য বলি। মাইন্ড যেভাবে চলা দরকার না চলে লাইনচ্যুত হয়ে চলতেছে, এইরকম মেন্টাল স্টেটকে আমরা কি বলি? ডেলিরিয়াম স্টেট বলি। আর সে রেস্টলেস, ছোটাছুটি করতেছে, এটাকে আমরা নিতে পারি ডেলিরিয়াম রেস্টলেস। তো এটার সাথে আরেকটা রুব্রিক্স খুব ভালোভাবে আসে, আমি যদিও রুব্রিক্স সেটের মধ্যে দিইনি। এই রুব্রিক্সটা হচ্ছে delusion engaged occupation he is engaged in some, খুব কাছাকাছি এই রুব্রিক্সটা আসে। হ্যাঁ, delusion engaged he is engaged in some occupation, engaged in some occupation এর অর্থ হলো ব্যক্তি জানে সে কোনো না কোনো কাজের সাথে আগে থেকেই যুক্ত আছে, এনগেজড, আগে থেকেই যুক্ত আছে। সে এখন পুরোপুরি অলস বা বেকার না। সে যে কাজ করছে সেখান থেকে অল্প কিছু হলেও তো উপার্জন হচ্ছে, হোমিওপ্যাথি করে সে কিছু তো ইনকাম করতেছে, কিন্তু যে লেভেলে সে ইনকাম করতেছে সেটা নিয়ে মোটেই সে স্যাটিসফাইড না। তার ইনকামটা সন্তুষ্টজনক লেভেলে না। এই জন্য রুগী দীর্ঘদিন ধরে ক্লাসিক্যাল হোমিও প্র্যাকটিস করার পরে, যদিও আমরা কি জানি, এই আমরা যে সিস্টেম প্র্যাকটিস করছি এটা থেকে কিন্তু ক্লাসিক্যাল অনেক সমৃদ্ধ, অনেক উচ্চমানের। মহামতি কেন্ট করে গেছে, এলেন করে গেছে, তারপরের যারা আছেন তারা করছেন, জর্জ ভিতুল কাজ করছেন, রাজন শঙ্করন করছেন, যদিও তারা এখন একটু একটু করে একটা ওয়েতে চলে গেছে। অনেক ভাস্ট তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তো একদম অনেক বড়। আমরা তো ক্লাসিক্যালকে মনে করি যে ওই পেটে কামড় দিল, হলেরিনা খায় ফেললাম, এগুলা এটা না। ক্লাসিক্যাল মানে সব মিলায় একটা বড় ইয়ে বিবেচনা করা হয় হোমিওপ্যাথিতে। হ্যাঁ, সে ক্লাসিক্যাল প্র্যাকটিস করে, কিন্তু সে যেটা প্র্যাকটিস করে ইনকাম করছে সেটা তার প্রয়োজনের তুলনায় কম। ঠিক আছে, তবে সে এই পেশা তার কাছে বিরক্তিকর বা বোরিং কিন্তু না, সে সেখানে মজা পাচ্ছে না তাও কিন্তু না। কিন্তু প্র্যাকটিস করে সে যদি মজা না পেত তাহলে কিন্তু আগেই কুইট করতো, 5 বছর সে টানতো না, তাই না? কিন্তু সে প্র্যাকটিস করে ভালো রোজগার করতে পারছে না। ভালো রোজগার যদি করতে পারতো তাহলে তার মজা শুরু হয়ে যেত, মজা পাওয়াটা শুরু হয়ে যেত। কারণ হোমিওপ্যাথি তার হৃদয়ের পেশা, আমার হৃদয়ের পেশা, আপনার হৃদয়ের পেশা। তার রোজগার ভালো হওয়া যখনই শুরু হবে তখনই তার মাথা থেকে নতুন, ওই যে বললো না যে নতুন বিজনেস করতে চায় বা কোনো জব করতে চায়, সে কথা কিন্তু তার মাথা থেকে বাড়িয়ে যেত। তো এই পেশেন্টের কাছে মনে হচ্ছিল যে হোমিওপ্যাথি করছে ঠিকই, কিন্তু তার আয় কম হচ্ছে। হ্যাঁ, সে অন্য কাজ করতে চাচ্ছে, সে অলরেডি এনগেজড, এটা তার কাছে মনে হচ্ছে, সে একটা অকুপেশন এনগেজ, কিন্তু সেটা নিয়ে সে স্যাটিসফাইড না। বুঝতে পারছেন? এরপরে যে রুব্রিক্সটা আমরা দেখছি সেটা হচ্ছে ডেলুশন সিজড অ্যাজ ইফ। সিজড নিয়ে আমি মনে হয় ফসফরাস না ক্যান্থারিস পড়ানোর সময়, ক্যান্থারিস পড়ানোর সময় বিস্তারিত আলোচনা করেছি, আজকে অত বিস্তারিত যাচ্ছি না। সিজডের মধ্যে আমাদের 3টা মেডিসিন আছে, ক্যান্থারিস, হায়োসোমাস, ফসফরাস। তো এই 3টা মেডিসিন 3টা কারণে সিস্ট হয়, এক এক কারণে সিস্ট হয় এবং তাদের রিয়াকশন এক এক ধরনের হয়। আমরা হায়োসোমাস নিয়ে আলোচনা করি। তো এই রুব্রিক্সের শাব্দিক অর্থ হলো কোনো কারণে, যেমন অসুস্থতা যেন তাকে পুরোপুরি থমকে দিয়েছে, নিয়মিত কাজ বন্ধ হয়ে গেছে, নিজের ইচ্ছা অনুযায়ী সে কিছু করতে পারছে না, সে যেন তার নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারছে না, এটাই হলো সিস্ট। ইঞ্জিন সিস্ট হয়ে যায় না, গাড়ির ইঞ্জিন, সেরকম সিস্ট হয়ে যায়। সিস্ট হয়ে গেলে কি হয়? প্রচন্ড স্পিডে চালাচ্ছেন,
80, 90, 100, 120 ইঞ্জিন হিট হয়ে গেল, ওভার হিট হয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে কি হয়, তখন আর ইঞ্জিন যতই আপনি ইয়ে করেন, চাবি ঘোরান, ইঞ্জিন কিন্তু আর চালু হবে না, গাড়ি কিন্তু ওখানে থেমে যায়। এটা হলো সিজড কন্ডিশন বলে, তাই না? তো এইরকম যে নিজের ইচ্ছাতে আর কিছু করতে পারতেছে না। তো এই রোগী কি বলতেছিল, এই রোগী বারবার বলছিল, স্যার ঘুম না আসার কারণে, আমার এই যে গলার ব্যথার হওয়ার কারণে আমি কিছুই করতে পারতেছি না, আমার কিছুই হচ্ছে না, কোনো কিছু পড়তে পারছি না, আমি এই করতে পারছি না, করতে মেলাবার বলছে। কিন্তু একই স্টেটমেন্ট এই পেশেন্ট কিন্তু অনেকবার দিয়েছে। তো এটার মানে কি, কিছুই করতে পারতেছি না মানে কি, এক জায়গায় আটকে থাকছি, একই জায়গায় আটকে থাকতেছি। ওই যেটা গাড়ির সিজের কথা বললাম, গাড়ি আটকে যায়, তখন চাবি ঘোরালেও আর গাড়ি সামনে আগায় না। তো এটা হলো ডেলুশন সিজড। আরেকটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স, এটা তো আপনারা বুঝেই গেছেন, ফেয়ার বিট্রেট অফ বিইং। হায়োসোমাসের এটা একদম মানে কোর একটা রুব্রিক্স, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স। ডক্টর কেন্ট তিনি যখন হায়োসোমাস নিয়ে গবেষণা করলেন, তিনি যখন রেপার্টরি বানালেন, তখন শুধুমাত্র এই রুব্রিক্সের মধ্যে একটাই মেডিসিন দিলেন, হায়োসোমাস। কিন্তু তারপরে ধীরে ধীরে লাইসিন যোগ হলো, ন্যাট্রামিউর, বেলেডোনা, ইগনেশিয়া, এরকম করে করে প্রায় 17-18টা মেডিসিন যোগ হয়েছে। তো আমরা হায়োসোমাসের পার্সোনালিটি যেহেতু ডক্টর কেন্ট বলে গেছেন, তাহলে তার মতন দৃষ্টি তো আর আমাদের নাই। তো এই একটা রুব্রিক্স দিয়ে আমরা কিন্তু পুরো হায়োসোমাসের পার্সোনালিটিটাকে বুঝতে পারি। আর হায়োসোমাসের পার্সোনালিটির একটা সম্যক ধারণা এই রুব্রিক্স আমরা যদি বুঝে যাই, তাহলে আমরা পেয়ে যাব। তো এই রুব্রিক্সের অর্থ হলো তার মধ্যে বিশ্বাসঘাতকতা হওয়ার ভয় থাকে, ধোঁকা খাওয়ার ভয় থাকে। যখন আমাদের ধোঁকা খাওয়ার ভয় থাকে, তখন তার পেছনে কি হয়, ধোঁকা মানে কি, লোকসান, ক্ষতি হওয়ার ভয় লুকিয়ে থাকে। আমি এর আগেও বলেছি, ধোঁকা মানে লোকসান বা ক্ষতি হওয়ার ভয় লুকিয়ে থাকে। তখন মনে হয় আমার কাছে যা কিছু আছে তা যেন আমার হাত থেকে না চলে যায়, আমার এখন যেটুক আছে সেটুকু আবার আমি না খোয়াই। ঠিক আছে? তো এই রোগীর ক্ষেত্রে সে কি বলেছিল, সে তার প্রফেশন চেঞ্জ করতে চায়, বিজনেস চেঞ্জ করতে চায়। কেন চেঞ্জ করতে চায়? কারণ এখন যে টাকা ইনকাম করতেছে, এটা দিয়ে আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আবার আমার বউ প্রেগনেন্ট, নতুন একটা সন্তান আসছে, তার আবার এক্সট্রা খরচ বাড়বে। তাহলে আমার দৈনন্দিন জীবন কিন্তু স্বাচ্ছন্দ্যটা আর থাকবে না। সে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে, কিন্তু সে উন্নতি করতে পারতেছে না। আর তার অন্য কোনো কাজেরও আবার ওরকম অভিজ্ঞতা নাই। আমাদের অনেকেই আছেন যারা ডিএচএমএস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন বা ম্যাট্রিক পাস করছেন, করে ডিএচএমএস করছেন, বা সিম্পল গ্রাজুয়েশন করছেন, করে ডিএচএমএস করছেন। অন্য কোনো বিষয়ে আর দক্ষতা তার নাই, অভিজ্ঞতাও নাই। একটা বিজনেস করবে সেই নাই, মানে তার কিন্তু মানে একটাই ওয়ে, হোমিওপ্যাথি করতে হবে। এই পার্সনেরও তাই ছিল। এখন তার ভয় হচ্ছে, আমার তো অন্য কাজে দক্ষতা নাই, আমি যদি নতুন ব্যবসা, আমি তো ব্যবসাও তো ভালো বুঝি না, নতুন ব্যবসা শুরু করি আর সেটা যদি না চলে, তাহলে তখন কি হবে? আর হোমিওপ্যাথি থেকে তো এখন আমি সামান্য কিছু আয় করছি, ব্যবসা যদি হোমিওপ্যাথি বাদ দিয়ে ব্যবসা করি, তাহলে সে আয়টাও তো আমি হারাবো। ফলে কি হবে, তার ক্ষতি হবে, লোকসান হবে। একটু আগে যেটা বললাম, লোকসান মানে, লোকসান হওয়ার ভয় মানেই ফেয়ার ভিত্রে। তো এরকম ভাবনাতে ধোকা মধ্যেও থাকে, তাই না? তো এইভাবে আমাদেরকে গ্রস লেভেলের কথাবার্তা, রোগী অনেক ভাষা কথাবার্তা বলবে, অনেক বড় বড় কথা বলবে, কিন্তু তার ভেতরে সূক্ষ্ম কি ভাবনা, সেটা আপনাকে বোঝা শিখতে হবে। গ্রস লেভেলের কথাবার্তাকে শেডেল লেভেলের ভাবনায় বুঝে রুব্রিক্স নিতে হবে। এটাই হলো আমাদের গোল। এরপরে ফেয়ার পারস্যুট অফ বলে একটা রুব্রিক্স আছে, যদিও এই রুব্রিক্সটা সিনথেসিস রেপার্টরিতে এখন আর নাই, নতুন সংস্করণে মুছে ফেলা হয়েছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুব্রিক্স, কেন্টের বানানো রুব্রিক্স, সে জামানার রুব্রিক্স। এবং মানে এই রুব্রিক্স দিয়েও কিন্তু হায়োসোমাসের অনেক, মানে হায়োসোমাসকে বোঝা যায়। হ্যাঁ, যখন আপনি কোন রুব্রিক্সের মধ্যে, আপনি মেডিসিন পাবেন,
একটা মেডিসিন পাবেন, যদিও পরবর্তীতে আমি আপনাদের যে রুব্রিক্সটা দিয়েছি এখানে দেখেন 3টা মেডিসিন দেওয়া আছে, এটা কমপ্লিট রেপার্টরি থেকে দিয়েছি, কিন্তু সিনথেসিসে বা কেন্টের জামানায় এটা একমাত্র হায়াসোমাস ছিল এবং সেটা ছিল 3rd গ্রেডের। তো যে রুব্রিক্স এর মধ্যে 3rd গ্রেডের মেডিসিন থাকবে এবং একটাই মেডিসিন থাকবে, ডেফিনেটলি সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা সূক্ষ্ম ভাবনা যদি আমরা বুঝতে পারি, ডেফিনেটলি আপনারা সেই মেডিসিনের ক্যারেক্টারটাকে বুঝে ফেলতে পারবেন। তো পার্সুইট শব্দের অর্থ কি? পার্সুইট শব্দের অর্থ হচ্ছে অনুসরণ, ডিকশনারি মিনিং অনুসরণ করা, তাড়া করা, অন্বেষণ বা চেষ্টা। ঠিক আছে? তাহলে পার্সুট কোনো এমন একটা প্রক্রিয়া, পার্সুট কোনো এমন একটা প্রক্রিয়াকে বলে যেটা কোনো পরিণাম বা ফলাফল পাওয়ার জন্য লম্বা সময় ধরে চেষ্টা করতে হয়, অনেক লম্বা সময় ধরে চেষ্টা করতে হয়। যেমন আপনি একজন ভালো ডাক্তার হতে চান, তাহলে কি করতে হবে? আজকে আপনি ক্লাস করলেন, কালকে ভালো ডাক্তার হয়ে যাবেন? ডেফিনেটলি নট। আপনাকে ভালো ডাক্তার হতে গেলে দীর্ঘদিন ধরে কঠোর অধ্যবসায় করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং ডাক্তার হতে গেলে প্রথম থেকে আপনাকে লেগে থাকতে হবে, এভাবে আমাকে বই পড়তে হবে, অমুক ডাক্তারের কাছে যে শিখতে হবে, আপনাকে এই বিচার বিশ্লেষণ করতে হবে, অমুকের পাশে যেয়ে বসতে হবে, অমুকের কাছ থেকে টিপস নিতে হবে, এইভাবেই না আপনি ধীরে ধীরে বড় ডাক্তার হবেন। সুতরাং হায়াসোমাস এরকম কি বলছে, ফেয়ার পারসুট অফ, তাই না? তাহলে এই রুব্রিক্সে কি বোঝাচ্ছে? হায়াসোমাস এমন কোন দীর্ঘ প্রক্রিয়াতে ভয় পায় যেখানে 100% সফলতার গ্যারান্টি থাকে না। সুতরাং সে এমন কোন কাজ করবে না যেটাতে সে কনফার্ম দিতে পারবে যে তার ফায়দা হবে, ফায়দা হবে না, এরকম কাজ সে করবে না। ঠিক আছে? আমি বুঝাতে পারছি? এমন কোন যেখানে গ্যারান্টি পাবে না, কনফার্ম হতে পারবে না যে তার ফায়দা হবে, সে কাজ সে করবে না। অনিশ্চিত কিন্তু সাফল্য আছে এরকম কাজে সে হাত দিবে না, এটা মাথায় রাখবেন। অনিশ্চিত ব্যবসা যদি করে, রুগী কি বলতেছিল যে আমি ব্যবসা পরিবর্তন করব, কিন্তু সে কি ভয় পাচ্ছিল যে নতুন কাজ বা ব্যবসা করে যদি না চলে, তার নতুন ব্যবসা তার কাছে পার্সুট করার মতন, পার্সুট মানে লম্বা সময় ধরে লেগে থাকতে হবে, অনেক লম্বা প্রস্তুতি নিতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে, ব্যবসা রান করার জন্য টাকাও লাগবে মেলা, আবার মেহনতও করতে হবে। এই সব বিষয় হলো পার্সুট, দীর্ঘ প্রক্রিয়া। আমি একটু আগে পার্সুটের ব্যাখ্যাটা বললাম, ওয়ার্ডের ফিলিংসটা বোঝালাম আপনাদেরকে, বললাম না যে দীর্ঘদিন ধরে কঠোর অধ্যবসায়। তাহলে ব্যবসাও কিন্তু তাই, টাকা লাগাও, সময় দাও, মেহনত করো, তাহলেই না ব্যবসা রান করবে। তো হায়াসোমাস এই পার্সুটে ভয়, সে এই পার্সুটের মধ্যে পড়ে থাকতে চায় না। আমি কি বুঝাতে পারলাম? এই রুব্রিক্স আপনারা ইউজ করতে পারবেন যদি এটা বুঝতে পারেন। এরপরের রুব্রিক্স হলো গ্রিডি, ক্রুপিডিটি, গ্রাবস গ্রিডি উইথ বোথ হ্যান্ড এনিথিং অফার্ড হিম। এই রুব্রিক্সে হায়াসোমাস একমাত্র ওষুধ দেওয়া আছে 2nd গ্রেডে। এর অর্থ হলো সে এতটাই লালায়িত থাকে যে তাকে যা কিছু দেওয়া হয় সে একদম 2 হাতে জলদি করে ধরে ফেলে। 2 হাতে ধরা, এটার একটা মানে হলো লালসা থাকা, লালসা থেকে সে 2 হাতে ধরে। তো হায়াসোমাস ব্যক্তিকে যখনই কোনো জিনিস দেবেন সে কিন্তু নেবে, এমনটা না, আমি প্রথম দিন থেকে বলতেছি। আপনার পাশে আপনি ট্রেনে করে যাচ্ছেন, একজন আপনাকে অফার করলো যে আইসক্রিমটা খান, একটা জিনিস খান, আইসক্রিম, আর হায়াসোমাস গপ করে ধরে নেবে তা কিন্তু না। এরা দ্রুত কোনো জিনিসই নেয় না, বরং যেটি তার উপকারে আসবে বলে বিশ্বাস হয়, যে জিনিসটা তার জন্য ফায়দা, যে জিনিসটা তার জন্য বেটার বলে সে মনে করে, সেটাতে সে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত গ্রহণ করে নেবে। এই কেসে যখন পেশেন্ট কি করলো, সে বাংলাদেশে এক আধজন বড় ডাক্তারকে দেখালো, ইন্ডিয়াতে গেল, কলকাতায় গেল, কলকাতাতে দেখালো, তারপর আরেকজন বড় ডাক্তারের কাছে গেল, দিয়ে এখন তো ভিসার কারণে আর যেতে পারতেছে না। তখন তার হঠাৎ করে মনে হলো যে বাংলাদেশে আমি তো ক্লাস করেছিলাম, অমুক তো ভালোই পড়াইছিল, আমি আবার তখন হায়াসোমাসই পড়াইছিলাম। আপনারা যদি কেউ
থেকে থাকেন তাহলে মনে থাকবে। আমি সেই সময় কিন্তু হায়াসোমাসি পড়াইছিলাম এবং অন্যরকম একটা লেকচার হয়েছিল। আমি নিজেও ভাবতে পারিনি। সবাই খুব প্রশংসা করেছিল। তো সে তখন তার মাথায় চলে আসলো যে যেতে পারতেছি না, তাহলে বিকল্প উপায় ডক্টর কাউসার। হ্যাঁ, আমি তার কাছে মনে হলো আমি তাকে ভালো করতে পারবো। যখনই মনে হয়েছে সে কিন্তু সাথে সাথে আমার কাছে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে ফেলেছে। এটাই হলো গ্রিডি, কুপিডিটি, গ্রবসিং। যদিও সরাসরি রুব্রিক্সটা আমি নিইনি, আপনারাও এইটুক দিয়ে নেবেন না, এটা আরো ডেপথ আছে, সুযোগ থাকলে আমি পরে বুঝাবো। গ্রপিংস, risky, greedy, cupidity, gropings greedily with both hand anything offered him. হ্যাঁ, আমি ভাবনাটা বুঝালাম, যদিও এই রুব্রিক্সটা সরাসরি এই ইয়েতে নেওয়া যাবে না। আচ্ছা, পরের রুব্রিক্সটা কি বললাম? গ্রপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। হ্যাঁ, এই রুব্রিক্সটা কিন্তু কমপ্লিট সিনথেসিস রেপার্টরিতে ছিল। এটা করেছে কি পরে, এটা আগে রুব্রিক্স ছিল, পরে এটাকে সাব রুব্রিক্সের মধ্যে ঢুকাই দিল। এবং সাব রুব্রিক্সটা হলো এইটা, আমি লিখে দিচ্ছি। জেস্টার মেক্স গ্রপিং অ্যাজ ইফ ডার্ক ইন দা। যদিও আমাদের রেপার্টরি যারা করেন তারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত ধৈর্যশীল, অনেক বিবেচনা করেন, কিন্তু মাঝে মধ্যে তারা এমন এমন কাজ করেন, বিশেষ করে যারা স্বীকৃত অথার, যেমন ডক্টর কেইন্ট, হ্যাঁ, তারপরে আরো অনেকেই আছেন, নাম নিচ্ছি না, তাদের জিনিসগুলো আসলে চেঞ্জ করা উচিত না। এগুলো আসলে তারা জেনে বুঝে ভালো ডেপথ নিয়েই করেছেন। হ্যাঁ, ইনি কি করলেন, সিনথেসিসের পরের এডিশনে কি করলেন, জেস্চারের মধ্যে ঢুকাই দিলেন। তো এটা আসলে মোটেই মানে যুক্তি উপযুক্ত হলো না। কেন আমি বলি, আমি ব্যাখ্যা দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে নি, গ্রপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক, এই রুব্রিক্সটার অর্থ হলো অন্ধকারে হাতড়ে খোঁজা, এমন ভাবে খোঁজে যেন সে অন্ধকারে আছে। হ্যাঁ, তো সিনথেসিসে কি দিল, জেস্চার মেক্স গ্রপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। তো জেস্চার কি? জেস্চার মানে হচ্ছে অঙ্গভঙ্গি করা, তাই না? অঙ্গভঙ্গির মাধ্যমে, এই যে যেমন আমি কথা বলার সময় এরকম এরকম করতেছি, এরকম এরকম করতেছি না, এই যে আমি এরকম কেন করতেছি, এরকম করছি এই কারণে যে আমার অঙ্গভঙ্গির মাধ্যমে আমার মনের যে ভাবনা আছে এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। জেস্চার হলো অঙ্গভঙ্গির মাধ্যমে তার, ওই ব্যক্তির মনের ভাবনা অন্যদের মধ্যে ট্রান্সমিট করা, অন্যদেরকে বোঝানো। কিন্তু যখন আপনি কোনো কিছু খোঁজেন, ধরেন আপনি একটা কিছু খুঁজতে গেলেন, তখন আপনার মনের মধ্যে এমন কোনো ভাবনা আসবে না যে তৃতীয় ব্যক্তির সাথে সেটা রিলেটেড থাকবে। আপনি যে জিনিস খুঁজতে চাচ্ছেন বা আপনি যে জিনিস খুঁজছেন, সে জিনিস আপনার মনের মধ্যে কি থাকবে, আমি এটা খুঁজতেছি আর আমি নিজে, এই দুইটাই কিন্তু থাকবে, তৃতীয় আরেকজন কিন্তু সেখানে থাকে না। কিন্তু জেস্চার হলে তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি জেস্চার দিয়ে যখন বোঝাতে যাব যে আমার ম্যাচ বক্সটা কই গেল, তাহলে আমাকে তৃতীয় আরেকজনকে বোঝাতে হবে। কিন্তু আমি যখন ম্যাচ বাক্স খুঁজতে যাব না অন্ধকারের মধ্যে, তখন আমার তৃতীয় জনের প্রয়োজন নাই, আরেকজন ব্যক্তি আমার দরকার নাই। তো আপনি যখন কোনো জিনিস খুঁজবেন, তখন আপনার মনের মধ্যে ভাবনার জন্য দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি জড়িয়ে থাকে না, বরং আপনি এবং আপনি যেটা খুঁজছেন সেটার প্রয়োজনটাই জড়িয়ে থাকে। ঠিক সেরকমই এখানে ব্যক্তি কোনো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে, কিন্তু সে বুঝতে পারছে না তার কোথায় গেলে, কেসের ক্ষেত্রে বলছি, তার কোথায় গেলে তার সমস্যা ঠিক হয়ে যাবে, কে তাকে হেল্প করতে পারবে বা কে তাকে ঠিক করতে পারবে, এটা তো বুঝছে যে তার সমাধান কার কাছে গেলে হবে, সেটা সে জানে যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কোন ডাক্তার, ভালো ডাক্তার, নামকরা ডাক্তারের কাছে যেতে হবে, সেটা সে বুঝছে। যেমন ধরেন যে আপনি অন্ধকারের মধ্যে, আপনি অন্ধকার হয়ে গেছে, বাড়িতে কারেন্ট চলে গেছে, আপনি মোমবাতি জ্বালাবেন, তাহলে আপনার দিয়াশলাই লাগবে, আপনি দিয়াশলাই খুঁজছেন, কিন্তু আপনি জানেন যে দিয়াশলাই রান্নাঘরে থাকবে, কিন্তু রান্নাঘরের কোন জায়গায় থাকবে, রান্নাঘরের ওখানে যে ড্রয়ার আছে সেখানে থাকবে, নাকি সেলফের উপরে থাকবে, নাকি চুলার পাশে থাকবে, আপনার আন্দাজ আছে, কিন্তু আপনি নিশ্চিত না এই তিন জায়গার কোন জায়গায় দিয়াশলাইটা আছে। তার মানে কি, আপনি আপনার আইডিয়াটাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখলেন এবং এই সীমিত জায়গায় আপনি খুঁজবেন। দিয়াশলাই খুঁজতে গিয়ে আপনি জানেন যে সেটা কোথায় পাওয়া যেতে পারে, মিসেপের উপরে হাতড়াতে হবে নাকি
চুলার পাশে হাতড়াবেন নাকি ওই ড্রয়ারের মধ্যে হাতড়াতে হবে? বিষয়টা এরকম। আপনি কিন্তু অন্ধকার হয়ে গেলে আপনি তন্ন তন্ন করে তো আপনি দেয়াশালে সারা বাড়ি খুঁজবেন না, না খুঁজবেন? ডেফিনিটলি আপনি সারা বাড়ি খুঁজবেন না। আপনার একটা আইডিয়া থাকে। ঠিক সেরকম এই জিনিসটাই আমাদের স্যাররা কিন্তু শেখায় না। এটাই আমি আপনাদেরকে হাইলাইটেড করে শেখাচ্ছি। যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা ভাবেন, তারা এই কথাগুলো শিখেছেন কিনা। তো ড্রপিং এর এই জায়গাটা হচ্ছে এরকমই। যে ব্যক্তি জানে সমাধানের সম্ভাব্য কোথায় উৎস কোথায়, সে জানে সম্ভাব্য উৎস, কিন্তু হাতরে নিশ্চিত হয় সেটাই কি চাওয়া জিনিসটা কিনা। মনে করেন আপনি খুঁজতে গেছেন একটা চামচ, আপনার ধরেন যে আপনি একটা চামচ নিলেন, অন্ধকারের মধ্যে গেলেন, আপনি চামচ নিতে যায়, সরি আমি ভুল বলছি, মানে আপনি একটা দেওয়াশলা নিতে গেছেন, দিতে যেয়ে আপনি দেখতেছেন যে হাতে পড়লো একটা চামচ, তো আপনি আইডিয়া করে নিলেন হাত দিয়ে এত দেওয়াশলাই না, ঠিক আছে। ঠিক এরকমই এই রোগীর ক্ষেত্রেও তাই হচ্ছে, সে এমন একজন হোমিওপ্যাথকে খুঁজছে যে তাকে সুস্থ করতে পারবে। তা তাই সে কি করছে, বিখ্যাত হায়াসোমাসের ক্যারেক্টার, সে বিখ্যাত বড় ডাক্তার, জ্ঞানী ডাক্তার, মুরব্বী ডাক্তারের কাছে যায়। তো সে কি করছে, প্রত্যেকটা যতজনের কাছে গেছে বিখ্যাত ডাক্তারের কাছে গেছে। আবার কিছুদিন চিকিৎসা করার পরে সে বুঝে যাচ্ছে যে তিনি যে ব্যক্তিকে খুঁজছেন এই ব্যক্তি সে না, মানে তার কিন্তু ফায়দা হচ্ছে না। যাকে সে খুঁজে গ্রপিং করছে, ধরছে, সে তাকে ফায়দা দিতে পারছে না। তখন সে কি করছে, আবার আরেক জায়গায় যায়, কিন্তু তার আইডিয়া আছে যে আমি এই ৩ জন ৪ জনের কাছেই যাব। বুঝতে পারছেন? তো গ্রপিং এর বিষয়টা এখানে। যেমন দিয়াশালায় খুঁজতে গেলেন, গিয়ে চামচ পেলেন, সে দেখলো যে না এটা তো দেয়াশালার মতন রাখতেছে না, হ্যাঁ রেখে দিই, রেখে দিল। আবার খুঁজলো, না এবার তো দেয়াশালায় পেলাম, তখন কিন্তু তার খোঁজাটা বন্ধ হয়ে যাবে। হাইসোমাসের ক্ষেত্রটাও কিন্তু এরকম, গ্রপিং ডার্ক অ্যাজিবের মধ্যে মধ্যে আর কি। হ্যাঁ, তো এই পেশেন্টও সেরকম, যে দেশের বিখ্যাত ডাক্তার পারলো না যখন, তখন কলকাতার ডাক্তারের কাছে গেলেন এবং একজনকে চেঞ্জ করে আরেকজনের কাছে গেলেন, এবং যখন যাওয়া হলো না তখন তার আইডিয়া ছিল যে বাংলাদেশে আরেকজন আছে, তাহলে সেখানে যাই দেখি, শেষ জায়গা সেটাকে একটু গ্রপিং করি। ঠিক আছে, তো এই হলো বিষয় আর কি। আমি চেষ্টা করলাম বোঝানোর, আপনারা ভিডিওগুলো আরেকবার একটু দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আরেকটা কেস একটু বলি, আমি হাইসোমাসের আরো কয়েকটা কেস একটু শেয়ার করতে চাই, কারণ এটা শেখাটা একটা জরুরি। আমি আশা করব যে আপনারা খুব মন দিয়ে শুনবেন, এবং খুব ছোট কেস, খুবই ছোট, 5 মিনিটের কেস। আমি আপনাদেরকে একটু সুযোগও দিব, আপনারা দেখি কে কিরকম রুব্রিক্স বা ইয়ে করতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তো ভালো করে শোনেন। একটা মেয়ে আসছিল, মোটামুটি বয়স 20-22 বছরের মতন, কর্মজীবী মেয়ে, মহিলা। এখানে একটা বুটিক হাউসে সে ডিজাইনের কাজ করে, যে রং টং এর কাজ করে। তো সে যখন আসছিল একদম ওড়নাটাকে পেঁচায়, ওই যে আমরা নেকআপ পরি না যেভাবে, এরকম করে উনি ওইভাবে পেঁচায় আসছিলেন, বড় একটা ওড়না টাইপের জিনিস, কিন্তু ইয়ে না, এই যে মহিলারা পরে কি বলে ওটাকে যেন, মাথার উপরে, সেই জিনিস না, ওড়নাকে উনি ওরকম করে পেঁচায় রাখছে। তো আমার সামনে যখন আসলেন, আমার সামনে বসার পরে ওড়নাটাকে একটু আলগা করে দিলেন, এই এই ইয়েগুলাতে তার ফেসটা মানে আমি দেখতে পাচ্ছিলাম। তো মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে অনেক চিন্তিত, সে যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু ভেতরে এক ধরনের ভয়, এই ভয় থাকার কারণে সে যেটা বলতে চাচ্ছে সেটা না বলে অন্য কিছু বলতেছে। মানে সে এত বেশি ঘাবড়ায় ছিল যে যা বলতে চাচ্ছে তা না বলে অন্য কিছু বলতেছে। তো মেয়ে বলছে যে স্যার আগামী মাস আমার আগামী 2-3 মাস পরে আমার বিয়ে, এরকম কথা বলতেছিল। তো আমি একটা ফালতু স্পট ক্রিম কিনে মুখে লাগাইছি। স্পট ক্রিম মানে ওই যে স্পট রিমুভ করে, হ্যাঁ, যেগুলো আসলে ওই যে আমরা বিউটি ক্রিম বলি না, দাগ টাক তুলে ফসা টসা হয়, আমাদের এখানে জিএম ক্রিম এই টাইপের ক্রিম আছে, রেনি ক্রিম, ওই রকম আর কি, লোকাল ক্রিম। সেটা সে লাগাইছিল কিছু দাগ তোলার জন্য, বিয়ের আগে যেটা হয় মেয়েরা ইয়ে করে। তো রুগী তার স্কিন খুব আলতো ভাবে ছুঁয়ে এইভাবে এইভাবে ছুঁয়ে দেখাচ্ছে। হ্যাঁ, মানে ছুঁয়ে একবার আমরা কি হয় ছুঁই, যখন এরম করে ছুঁই না, এরম করে ইয়ে করে, সে মানে
মানে এমন ভাবে ছুটছে মনে হচ্ছে যে সে ছুতেই ভয় পাচ্ছে, আর এই ছুঁয়ে দিলে হয়তো স্কিনটা মনে হয় আরো খারাপ হয়ে যাবে, এইরকম একটা ভয় তার মধ্যে ছিল। তো কেস টেকিং যখন করবেন, রোগীর প্রত্যেকটা জেস্চার, প্রত্যেকটা স্টেপ, তার হাবভাব, এই বিষয়গুলো দেখাটা খুব জরুরি। সে খুব টেন্সড আছে নাকি খুব হাসি খুশি আছে, লাফিং আছে, নাকি খুব অ্যাঙ্গার হয়ে আছে, এগুলা কিন্তু আপনাদের দেখতে হবে। এগুলোই মূলত আমরা যদি দেখা শিখি তাহলে রোগীর যে মেন্টাল স্টেট, মানসিক স্থিতি কিরকম সেটা আমরা বুঝতে পারবো। তো রোগী বলছে যে এই ক্রিম দেওয়ার ফলে আমার সারা মুখ জ্বলে কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার রং আগে উজ্জ্বল ছিল। এই ক্রিম আমার হাতে আর মুখে লাগাইছিলাম, এতে আমার রং একেবারে কালো হয়ে গেছে। তো এই মেয়ে কি করলো, তার হাত, মুখ, হ্যাঁ, মানে ফেসিয়াল আর কি, যে ইয়েটা, এগুলা বেসিক্যালি সে শ্যাম বর্ণের আর কি, থাকে না একটু মানে শ্যামলাও না, একটু ডার্কিশ। আর সে বলছে যে আমার রং উজ্জ্বল ছিল। তো আমি তার গায়ের কালার সম্পর্কে, মানে আসলে হাত আর পা কালো হয়েছে, হাত হাত আর মুখ কালো হয়েছে কিনা এটা দেখতে গেলে আমাদের কি দেখতে হবে বলেন দেখি, আইডিয়া। একজন মানুষের বডির প্রকৃত কালার কি দেখে বোঝা যায়, কোন পার্ট দেখে বোঝা যায়? এনি আইডিয়া? পা দেখে স্যার, পা দেখে। থ্যাংক ইউ, আপনার অনেক অভিজ্ঞতা, ধন্যবাদ। কোনো মানুষ ফর্সা না কালো সেটা আপনি বুঝবেন পা দেখে। তা আমি বললাম যে একটু এদিকে আসেন তো দেখি, পাটা একটু দেখান দেখি। তো মেয়েটা কি করলো, খুব মানে দ্রুত একদম ওড়নাটা একদম মানে হাঁটুর একদম নিচ পর্যন্ত ইয়ে করলো। অত তুলতে হবে না, একটু একটু দেখলেই বুঝতে পারবো। তো তুলতে যেও কিন্তু মনে হচ্ছে যে তাড়াহুড়ো একটা বিষয়, যে দেখায় দিয়ে ওষুধ নিতে পারলেই সে ফর্সা হয়ে যাবে, এরকম একটা ভাব। তো সে পায়জামা তুললো, তো আমি দেখে বললাম যে একই রকম তো লাগছে। তো সে কিন্তু পায়ে তো আর ক্রিম লাগায়নি, লাগাইছে তো হাতে আর মুখে। তো ওগুলাও যেরকম আছে সেরকমই, মানে খালি চোখে কিন্তু কালারের কোনো পার্থক্য বোঝা গেল না। তো রুগীর আহ, মানে আহ, সাফাই গাইছে, বলছে যে স্যার আগে একটু উজ্জ্বল ছিল, এগুলা আগে একটু উজ্জ্বল ছিল, কিন্তু এখন পুরা আমার চেহারা জ্বলে গেছে। তো মুখ, আমি বললাম যে মুখ জ্বলে গেছে এটাই আপনি বলতে চাচ্ছেন তো? পা তো দেখছি ঠিকই আছে, আপনার ফেসে কি জ্বালা হচ্ছে, জলে জলে? ও তো বলছে না, হ্যাঁ, একটু জ্বালা আছে, আর চামড়া কেমন যেন খিচে ধরে থাকে, আর সারা চেহারাটা, মানে মুখের কথা বলছে, সারা চেহারাটা ফাটা ফাটা লাগে। তো আমি বললাম যে আপনার চেহারা নিয়ে আপনার মনের মধ্যে কি ভয় কাজ করছে, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন কি করলাম। সে আসছে ফাটা ফাটা অমুক তমুক মেলা কিছু বলতেছে, কিন্তু আমার দরকার কি, ভয়, টেনশন, স্ট্রেস, তাই না? তো আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে আপনার চেহারা নিয়ে আপনার মধ্যে কি ভয় কাজ করছে। বলে স্যার আমার চেহারাটা আপনি ভালোভাবে দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ, সে আঙ্গুল দিয়ে এখানে দেখেন, এখানে দেখেন, মানে ফেসের বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করে দেখাচ্ছে, যাতে আমি মানে মানে সে প্রমাণ করার চেষ্টা করছে, দেখেন এই যে এই জায়গাটা কালো, এই জায়গাটা কালো, এরকম বিষয়টা এরকম। হুম। তো এরকমটা কেন করছে, যাতে আমি তার কথাটা মেনে নিই, আমি তার কথাটা পুরোপুরি বিশ্বাস করি। মানে সে বুঝে গেছে যে আমি তার কথা বিশ্বাস করতে পারতেছি না, অ্যাটলিস্ট পা দেখার পর থেকে, এই কারণে সে এরকম করতেছে। তো এবার সে তার ফেসটা আবার খুব আমার সামনে আবার নিয়ে আসলো, নিয়ে এসে খুব বিনয়ের সাথে বলছে যে স্যার আপনি যদি কিছু মনে না করেন, তো কিছু মনে না করেন বলছে মানে তো ফেসে গেছে। তো যাক, আমি তাকে মানে সে বলছে যে স্যার আপনি কিছু যদি মনে না করেন তাহলে আমার গালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ছুঁয়ে দেখেন। জাস্ট আগায় নিয়ে আসছে। তো এখন কেউ বললে এগুলো দেখতে হয়, অবজারভেশনের জন্য, রুগীর স্যাটিসফ্যাকশনের জন্য করতে হয়। তো আমার আচ্ছা আচ্ছা দেখি। তো আমি তার গালে হালকা করে একটু হাত লাগায় একটু চেক করে দেখলাম। হ্যাঁ, দিয়ে বললাম যে হ্যাঁ একটু খসখসে লাগছে। তো এবার মেয়েটা একটু ইয়ে হয়ে গেল, জি স্যার চেহারা খুব খসখসে হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো মানে সে কথাগুলা এমন ভাবে বললো যে আমি একটু বলেছি, এবার একটু সে মানে পালে হাওয়া পাইলো। হ্যাঁ, না স্যারও তো বুঝতে পারছে যে আমার অবস্থা খারাপ। তো যাক, আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম যে আপনি এই বিষয়টা নিয়ে এত ভয় পাচ্ছেন কেন?
হ্যাঁ, আপনি এই বিষয়টা নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? আর এই যে আপনি এত ঘাবড়ায় গেছেন, কোন বিষয়টা নিয়ে এত ঘাবড়ায় গেছেন? তখন রুগী বলছে, "স্যার, আমি এই বিষয় নিয়ে ঘাবড়াচ্ছি যে আমার চেহারা আগের মতো ঠিক হয়ে যাক।" আমি রুগীকে কি প্রশ্ন করলাম? "আপনি কেন ভয় পাচ্ছেন?" আর সে বলছে যে, "আমি ঘাবড়াচ্ছি যে আমার চেহারা আগের মতন ঠিক হয়ে যাক।" উত্তরটা কেমন হলো? আমার কাছে মনে হলো যে আমার প্রশ্নটাই সে শোনেনি বা আমার প্রশ্ন শুনলেও সে আমার প্রশ্ন বুঝতে পারেনি। ভয়ের কারণে তার মাথা ঠিকমতো কাজ করছে না। সে অন্য একটা অ্যান্সার দিয়ে দিল। আবার তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপনার মনের মধ্যে যে ভয় ঢুকে আছে সে ভয়টার কারণটা কি সেটা আমি জানতে চাচ্ছি। আমার শুধু এই ভয় কাজ করছে যে আমার চেহারাটা ঠিক হয়ে যাক।" এটা আবার উত্তর হলো, দেখেন সে এই কথা বলতেছে। চেহারা ঠিক হয়ে যাক, এটা কারো ভয় হতে পারে না। এটা তার ইচ্ছা। তাহলে তার ভয়টা কি? কথায়, কথায় সে ফেসে হাত দিচ্ছে যেন পুরা চেহারা বিষয়টা তার মাথায় ছেয়ে আছে। চেহারা বাইরে তার মাথায় কোনো কথাই ঢুকছে না। আমি কি প্রশ্ন করলাম, কি অ্যান্সার চাচ্ছে সে কিছু বলতেই চাচ্ছে না। মানে বলতেই পারছে না। তো তার এই অবস্থা দেখে আমি দেখলাম যে না, তাকে একটু কাউন্সেলিং করা দরকার। আমি তাকে একটু সান্ত্বনা দিলাম যে, "এই আপনি এত টেনশন করছেন কেন? আপনি যখন আমার কাছে চলেই আসছেন তখন আপনার চেহারা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আপনাকে ওইভাবে ওষুধ দিতে পারবো না। আপনি যদি আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক না দেন, তাহলে তো আমি আপনাকে ভালো মেডিসিন দিতে পারবো না।" এবার সে বলতেছে, তাহলে আচ্ছা স্যার বলেন কি? তা আমি বললাম যে, "আমি আসলে জানতে চাচ্ছি আপনি কেন এত ভয় পাচ্ছেন?" এবার রোগী একটু কুল ডাউন হয়ে একটু হেসে উত্তর দিল যে, "আমি ভয় পাচ্ছি যে এই কারণে আমার আগের বিয়েটাও ভেঙে গেছে। আমার বর আমাকে ছেড়ে চলে গেছে। এখন এটা আমার ২য় সম্বন্ধ।" ওই যে বিয়ের কথা বলল ২ মাস পরে, "এটা আমার ২য় সম্বন্ধ।" তো আমি তাকে বললাম, "আপনার বিয়ে হয়েছিল? ডিভোর্স হয়ে গেছে? নাকি আগে বিয়ে কথা পাকা হয়েছিল, হয়ে বিয়েটা ভেঙে গেছে?" "না, না স্যার, আমার বিয়ে হয়েছে।" "তো কত বছর সংসার করছিলেন?" বলে যে, আমি জিজ্ঞাসা করলাম কি, দেখেন আমি প্রশ্ন করলাম, "কত বছর সংসার করেছিলেন আপনি?" সে বলছে, "আমার বিয়ে ২ বছর আগে ভেঙে গেছে।" প্রশ্ন কি করলাম, উত্তর কি দিল? সংসার কত বছর করলাম উত্তর দিতে হবে কি যে ১০ বছর, ২০ বছর বা ৫ বছর যেটা হয়েছে সেটা। না হলে সে বলতেছে কি যে ২ বছর আগে ভেঙে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ইররিলেভেন্ট হচ্ছে। তাই না? Irreversibly. জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, ইররিলেভেন্ট ইররিভার্সিবলি। তো আমি বললাম যে, আপনার আমার প্রশ্নটা একটু শুনে আপনি একটু ঠান্ডা মাথায় উত্তর দেন। আপনি আপনার স্বামীর ঘর, মানে আগের স্বামীর ঘর কতদিন করেছেন? তো বলে যে ৫ বছর ঘর করেছি। সে আমার গায়ের রঙের কারণে ছেড়ে দিয়েছে। তো আপনার গায়ের কালার কি ১ম থেকে এরকম ছিল? হ্যাঁ, রং এরকম মানে রং আগে থেকে এরকম ছিল। কিন্তু এখনকার থেকে একটু ভালো ছিল। আর এরকম খসখসে ছিল না। তো আপনারাই ভাবেন যে ৫ বছর বিয়েটা টিকেছিল, সেই বিয়ে কি শুধুমাত্র গায়ের কালারের জন্যই ভেঙে যাবে? ডেফিনিটলি গায়ের কালারের জন্য ভাঙেনি। অন্য কোনো একটা কাহিনী ছিল। যেটা এই মহিলার কাছ থেকে প্রশ্ন করে জিন্দেগিতে পাওয়া যাবে না। সে উত্তরই তো দিতে জানছে না। কেন ওইদিকে প্রশ্ন করা মানে বৃথাশ্রম। গায়ের কালারের জন্য তার ডেফিনিটলি আগের বিয়েটা ভাঙেনি, ডিভোর্স হয়নি। তো আমি তার ১ম আ বিয়ের ডিভোর্স আ কি কারণে হলো এটা একটু জানার চেষ্টা করলাম। বললাম যে, "আপনার সংসার কি ৫ বছর ঠিকঠাক চলছিল? তো নাকি" এই মানে প্রশ্ন করতে না করতেই সে উত্তর আ দেওয়া শুরু করলো। "না স্যার, আগের বিয়েটা আমার লাভ ম্যারেজ ছিল। আর এজন্যই সে আমাকে ছেড়ে চলে গেছে।" লাভ ম্যারেজ ছিল, ভালো করে বুঝেন। আর এজন্যই সে আমাকে ছেড়ে চলে গেছে। আর এখন এই বিয়েটা আমার পরিবারের লোকজন দিচ্ছে। তাই আমি ভয় পাচ্ছি যদি আমার চেহারা এইরকম খারাপ হয়ে যায়, আমাকে দেখতে যদি এরকম খারাপ লাগে, আমার রঙের কারণে যদি আমার ২য় বিয়েটায় আবার কোনো না কোনো সমস্যা হয়ে যায়। এটাই আমি ভয় পাচ্ছি। তো আমি তাকে বললাম যে, "এই আপনি এত চিন্তা করেন না তো। একদম ওষুধ দিতে হবে এবং ঠিক হয়ে যাবেন। আপনার বিয়ের অনুষ্ঠানের আগেই আপনি ঠিক হয়ে যাবেন। টেনশন করেন না। আজকে ওষুধ নিয়ে যান। আগামী ৭ দিন পর, ৭ দিনের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন। যদি ভালো অনুভব না করেন, তাহলে আমার কাছে আবার আসবেন।"
আমি আপনাকে ওষুধ চেঞ্জ করে দেব, দিয়ে তাকে ওষুধ দিয়ে দিলাম। হায়োসোমাসের 30 ডোজ। আপনারা কি কি রুব্রিক্স চিন্তা করতে পারছেন এখানে? বলেন, একজন বলেন, সময় চলে যাচ্ছে, দ্রুত বলেন। স্যার ফেয়ার বিট্রে। ফেয়ার বিট্রে, আচ্ছা ফেয়ার বিট্রে, ঠিক আছে। ফেয়ার বিট্রেটা কোন জায়গায় বলেন তো? স্যার একবার যে ভেঙে গেল, ওটা লাভ মেরেছিল, এটা তো সেটেল ক্ষতি মেরে হয়ে দেবে। গেল, আচ্ছা ঠিক আছে। এটাও যদি ভেঙে যায়। আচ্ছা এটাও যদি ভেঙে যায়। আর হাইডিং হিমসেলফ। হাইডিং হিমসেলফ, হাইডিং হিমসেলফ কোন জায়গায়? মুখ ঢেকে রেখেছে তাই? এই আপনারা এই ছোটখাটো রুবিস গুলো, আমার স্টুডেন্ট এখন হচ্ছেন, তার মানে আপনারা টু দা পয়েন্টে যান না কেন? ফেয়ার বিট্রে একটা ভালো রুবিস বলেছেন ডেফিনেটলি। আর কি হতে পারে? খুব টু দা পয়েন্ট যান। আমি শিখাইছি, গত 3-4 দিন আগে শিখাইছি এই রুব্রিক্স গুলো। বলেন প্লিজ। স্যার উনি রেস্টলেস ছিলেন। রেস্টলেস ছিলেন, আচ্ছা ঠিক আছে। আর অ্যানসারিং বললেন তো, বললেন আমাকে। ক্যান্সার ইভাসিভলি স্যার। হ্যাঁ আর একটা হলো কমপ্লেন ইমাজিনারি ইনজুরি অফ। হ্যাঁ, কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ, খুব সুন্দর। কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ। আর আর কি নিতে পারি? বিং এত আছে স্যার। বিট্রেট অফ বিং আসছে। রং সাফার, রং সাবাট আছে স্যার। রং খবর আছে স্যার। হ্যাঁ কি আছে? আনিস ভাই কি বললেন? আনিস ভাই জি, রং সাফার যেটা রং, হ্যাঁ রং সাফার, কমপ্লেন টু রং। জি, রং সাপার। হ্যাঁ খুব বেশি রুপিস নেওয়া লাগবে না, এগুলা নিলে। হ্যাঁ বলেন 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 প্লিজ। স্যার অ্যাম্বিশন ইনক্রিজ, তার ভিতরে উচ্চ আকাঙ্ক্ষা কাজ করছে। কিভাবে উচ্চ আকাঙ্ক্ষা কাজ করলো? এখানে কোথায় অ্যাম্বিশন পাচ্ছেন? জোর করে রুব্রিক্স লাগাতে যাবেন না, এটা খুব খারাপ। এখানে অ্যাম্বিশনের কোন জায়গায় আছে? স্যার প্রথম বিয়েটা না না ভেঙে না, গেছে, এটা যদি অ্যাম্বিশনটা বুঝেননি। আমার অনুরোধ থাকলো, আমি অ্যাম্বিশন ইনক্রিজ কোথায় যেন বুঝাইছিলাম অনেক ডিপ লেভেলে, আজকে অল্প একটু বুঝাইছি। আপনি আজকেই ভিডিওটা দেখবেন অ্যাম্বিশনের জায়গাটা। এখানে অ্যাম্বিশনের কিছু নাই, আমি অনেকক্ষণ ধরে বললাম অ্যাম্বিশনের কথা। হ্যাঁ নাসির ভাই। স্যার এখানে ডিলিউশন রং ফ্যান্সিস হতে পারে। স্যার হ্যাঁ এখানে ডিলিউশন রং ফ্যান্সিস মানে সে আসলে মানসিকভাবে যেই ঘটনাগুলোকে বর্ণনা করছে, এখানে তার রিয়েলিটিটাকে সে বারবার হাইড করছে। ফ্যান্সিসের জায়গাটা তো ওটা না। ফ্যান্সিস মানে কি? বোকামি। সে হ্যাঁ মানে এখানে রসবোধ থাকবে, কিন্তু সে একটা রং করছে, করার পরে সেটাকে ঢাকার চেষ্টা করছে। তার আগের বিয়েটা কেন ভেঙেছিল সেটা কিন্তু সে পরিষ্কারভাবে বলছে এটার না। উত্তরটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন, আমাদের কমপ্লেনিং ইনজুরি না অফ শহীদুল ভাই ইমাজিনারি। বলে দিয়েছেন, কারণ সে হচ্ছে অ্যানসারটা করতে পারছিল না। হ্যাঁ অ্যানসার ঠিক মতো উত্তর দিতে পারছিল না টু দ্য পয়েন্টে। আচ্ছা বলেন, বলেন নাসির ভাই বলেন প্লিজ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে যেটা মনে হয়েছে, ডিলিউশন রং সাফার এই কারণেই যে আপনি একটা প্রশ্ন করছেন, তার ভিতর উইল কাজ করছে। আপনি যখন একটা প্রশ্ন করতেছেন, সে সেই উত্তরটা না দিয়ে অন্যটা দিচ্ছে, তার মানে তার মধ্যে একটা উইল কাজ করতেছে। না সেটা এই অন্য উত্তর দিচ্ছে, এই রুব্রিক্সটা কিন্তু এটা না। ওটা আমাদের শহীদুল ভাই বললেন। শহীদুল ভাই বলেন তো রুব্রিক্সটা কি? আর ওই যে কমপ্লেনিং ইমাজিনারি যেটা আর কি, ওইটা আসতেছে। হ্যাঁ কমপ্লেনিং ইমাজিনারি, ঠিক আছে ধন্যবাদ। জি, শহীদুল ভাই বলেন তো রুব্রিক্সটা কি? আনসারিং ক্যান্সারিং ইভাসিভলি। ইভাসিভলি, পুরোটা বলেন। অ্যানসারিং ইভাসিভলি কি? স্যার নোট বাই করে দেখতে হবে। Evasively as he does not want to discuss on the topic. হ্যাঁ জি he fears, সে যেটা ভয় পায় সেটা নিয়ে সে ওই অন্য একটা বিষয়ে আলোচনা করে। এটা কিন্তু অনেক কাছাকাছি যায় এই ইয়ার ক্ষেত্রে। আচ্ছা যাক, আমি ইয়েতে যাই, সময় নষ্ট না করি। আমি ধরে নিলাম আপনারা কিছু কিছু পারছেন, কিছু কিছু করছেন, কিন্তু এখানে সবচেয়ে বড় যে রুব্রিক্সটার জন্য আমি এই কেসটা শেয়ার করলাম সেটা হচ্ছে কমপ্লেনিং আর এখানে এখানে একটা জিনিস হয় না স্যার, জি সে যে হাত রাখছে ওই যে গপিংটা আছে, এক্সপ্রেস মেক গোপিং। জি জি অ্যাজিক। জি ওই যে গপিং এর ক্ষেত্রেও একটা জিনিস হয় কি, 2-3টা বিষয় যদি 2-3 বার স্টেটমেন্টে দেয়, তখন আমরা ওটা নিতে পারেন এখানে। কিন্তু একাধিক স্টেটমেন্ট, আমি গপিং এ কি বললাম, যে ধরেন যে আমি আমার রান্নাঘরে দিয়াশলাই আছে, আমি জানি আইদার দিয়াশলাই আমার সেলফের উপরে থাকবে
না হলে চুলার পাশে থাকবে, না হলে মিডসেপের উপরে থাকবে। আমি ৩টা জায়গায় আইডিয়া করলাম। করে আমি যখন হাতড়াচ্ছি, যেমন আগের কেসে কিন্তু গ্রপিংটা খুবই স্পষ্ট। সে বাংলাদেশে একটা বিখ্যাত ডাক্তারের কাছে গেল, কলকাতার একটা বিখ্যাত ডাক্তারের কাছে গেল, আবার ঘুরে ফিরে আমার কাছে আসলো। তাহলে ৩টা ক্ষেত্র আসলো। তো এরকম হলে ড্রপিং হচ্ছে খুব ভালো কোয়ালিফাইড হয়, নিলে খুব ইজি হয়। আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই, আপনারা ইয়ে করেন। যে আমি প্রথম যে রুব্রিক্সটা নিলাম, আমি প্রথম দিনই শিখাইছিলাম, প্রথম দিন না তৃতীয় দিন মনে হয়, কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি। কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি, এটা দিয়ে হায়সোমাসকে খুব ভালোভাবে বোঝা যায়। তার কাছে মনে হচ্ছে যে ইনজুরিটা হয়ে গেছে। ইনজুরি মানে কি? ইনজুরি আমরা বলেছিলাম কি ছেদ, কন্টিনিউশনের গ্যাপ যেটা পড়ে যায় সেটাকে বলে ইনজুরি, তাই না? আর এটাই তার অভিযোগ। মানে এই অনুভূতি তার হচ্ছে যে অন্যদের কি হচ্ছে কি হচ্ছে না সেটাতে তার কিছু আসে যায় না। এই মেয়েটা কি বলতেছিল যে আমার স্পট ক্রিম লাগাইছিলাম, আমি স্পট ক্রিম কেন লাগাইছিলাম? এই গালে দাগ টাক ছিল, কালো দাগ, আমার বিয়ে আছে, বিয়ের ফ্রেশ লাগতে হবে, কেন আমি স্পট ক্রিম লাগাইছিলাম। কিন্তু এটা মাখার পর আমার রং আরো কালো হয়ে গেছে। মানে ক্রিম তাকে ইনজুরি করে দিয়েছে, তার ক্ষতি করে দিয়েছে, এটাই তার অভিযোগ। এটাই সে কমপ্লেন করতেছে। তাহলে কমপ্লেনিংটা আমাকে নিতেই হবে। এবং অভিযোগটা কি? সাপোজ অফ ইনজুরি, আমার ক্ষতি করে দিয়েছে। বারবার এরকম কথা বলতেছিল যে ক্রিম দিয়ে এটা হলো। এটাই হলো কমপ্লেনিং অফ সাপোজ ইনজুরি। এই ক্রিম তো অনেকেই মাখছে। আপনার কি ধারণা ওই ক্রিমটা বাজারে সে একমাত্র একাই মাখছে? ডেফিনেটলি না। আমাদের এইখানে যে ক্রিমগুলো আছে, বিউটি ফাইন ক্রিম, স্পট রিমুভার ক্রিম, হাজার হাজার মেয়েরা মাখে। কিন্তু সে বলতেছে যে এটা করে আমার এরকম হয়েছে। অন্য কারো তো স্কিন ওরকম কালো হয়ে যায়নি। কালো যদি হয়ে যেত মার্কেটে ওই ক্রিম থাকতো? ডেফিনেটলি থাকতো না। তাহলে মহিলাটা ভাবছে একরকম, কিন্তু অতটা খারাপ কিন্তু না। কিন্তু তারপরেও সে কমপ্লেন করতেছে, দেখেন 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 আমার চেহারাটা এই মেখে আমার এই অবস্থা হয়ে গেল। আর আমি তো নিজেও দেখতেছিলাম চেহারা কিন্তু অত খারাপ ছিল না। যাক, দ্বিতীয় যে রুব্রিক্স আমরা নিতে পারি সেটা হচ্ছে ডেলুশন রং সাফার্ড হি হ্যাজ। ডেলুশন রং সাফার্ড, এই দুটো রুব্রিক্স খুব পাশাপাশি চলে। রং সাফার্ড কি হলো? তার কাছে মনে হচ্ছে যে ভুল, সে ভুল করেনি, কিন্তু সে ভুল না করার কারণেও সে সে সাফার্ড করতেছে। সে ভুল ভাবে সে সাফার্ড করতেছে, তাকে লোকসান গুনতে হচ্ছে, তাকে সহ্য করতে হচ্ছে, তাকে পেরেশান হতে হচ্ছে। এটা এক ধরনের রিয়াকশন থাকে, মনের তিক্ততা থাকে, ঘাবড়ে যাওয়ার বিষয়। সে ঘাবড়ায় যাওয়ার বিষয়টাই কিন্তু রং সাফার্ড থেকে আসছে। মহিলাটা ক্রিম লাগাইছে চেহারাকে আরো সুন্দর করার জন্য, কিন্তু কি হয়ে গেছে? তার ক্ষতি হয়ে গেছে, সাফার্ড রং করে ফেলেছে, লোকসান হয়ে গেছে। লোকসান হয়ে যাওয়া মানে কি? আরো লোকসান হয়ে যাবে, বিট্রে, তাই না? তাহলে দেখেন বিট্রেও কিন্তু পাশাপাশি চলে আসছে। আমি ক্রিমটা মাখলাম, আমার দোষ ছিল না, আমি ক্রিম তো মাখছি, আর আমার গালা খারাপ হয়েছে, রং সাফার্ড। আর আমার ক্ষতি হয়ে গেল, আমার সাথে প্রতারণা হলো, আমি বিট্রেতে পড়ে গেলাম। এই পরিণাম তাকে ভুগতে হচ্ছে, মানে তার লস খাচ্ছে। এই ভয়টা তার মধ্যে কাজ করছে, ভয় নিয়ে সে আমার সাথে কথা বলতেছিল। সে ভাবলো এক, হয়ে গেল আরেক। এই মেয়ের আরেকটা আরেকটা কি ছিল বিট্রের? যে এই ভয়টা তার মধ্যে কাজ করছিল যে এই বিয়েটাও আবার আমার না ভেঙে যায়, আবার কোনো ঝামেলা না হয়ে যায়। এই বিট্রের ভয় তার মধ্যে কাজ করছিল। যা হোক, মেয়েটাকে ইয়ে দেওয়া হয়েছিল, হাই সমাজ দেওয়া হয়েছিল, বুঝছেন? হাই সমাজ দেওয়ার পরে হাই সমাজ দেওয়া হলো। তো আমি কি বলছিলাম, মেয়েটাকে বলছিলাম যে আপনি আমার সাথে দেখা করবেন, 7 দিন পরে আসবেন। হ্যাঁ, 1 গ্রাম ওষুধ দিয়েছিলাম, প্লাসিবো দিয়েছিলাম। মেয়েটা করছে কি জানেন? এই আমি দিয়েছিলাম হলো উনি আসছিলেন সকালবেলা, এই মেয়ে আবার রাত্রের বেলা চলে আসছে। রাত্রে মানে সন্ধ্যার পরে আসছে। এর আশা দেখে তো আমি আবার একটু ঘাবড়ে গেলাম যে বাবা কি ব্যাপার। হ্যাঁ, এবার সে আসছে একদম কমপ্লিটলি আমাদের মেয়েরা যেভাবে ওড়না পরে, হ্যাঁ, মানে এমনি নরমালি সাধারণ মেয়েরা যেভাবে ইয়ে করে। এর আগের বার থেকে মেকআপের মতো করে মুখটা পেঁচায় আসছিল, এবার একদম স্বাভাবিক ভাবে আসছে।
এসে এখন বলতেছে যে ডাক্তার সাহেব আপনি আমাকে জানাতে বলছিলেন তাই আমি আসছি। আমি বললাম, আপনাকে জানাতে তুমি ৭ দিন পরে জানাতে বলছি। আপনি আজকে আসছেন কেন? বলছে, না ডাক্তার সাহেব আমার কেন জানি খুব ভালো লাগতেছে। আমার ওই যে ভয়গুলা আর ওইভাবে কাজ করছে না। হ্যাঁ? তবে ওই মুখে যে খিচে ধরা ভাব সেটা এখনো আছে, খসখসেটাও আছে। কিন্তু আমার আর ওরকম মনে হচ্ছে না। আমার আর ওই ইয়েটা লাগতেছে না। আমি বললাম যে, দেখেন আপনি একটু সময় দেন, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি মনের দিক দিয়ে ভালো বোধ করছেন তো? হ্যাঁ, হ্যাঁ ডাক্তার সাহেব কত পার্সেন্ট ভালো? আমি 80% এর উপরে ভালো বোধ করছি। তো আমার মনে হচ্ছিল যে আপনি আজকে আমাকে দেখা করতে বলছেন। এই কারণে আমি সন্ধ্যায় চলে আসছি। চিন্তা করেন। রোগীর ইয়ে আরকি। তো যাক সে আসলো। এসে আমি বললাম যে, ঠিক আছে আপনি ৭ দিন পরে আবার আসেন। তো মোটামুটি ৭ দিন পরে সে আবার আসছিল। তো যেটা হলো যে তার ওই অনুভূতিগুলা নাই। কিন্তু তার যে কালো ভাব সেটা আছেই। কিন্তু সেগুলা নিয়ে তার আর কোনো কমপ্লেইন নাই। তো আমাদের হোমিওপ্যাথি মেডিসিন গুলা কিন্তু এরকমই।